সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। এবার স্যাফলন পরিচ্ছন্ন শহর আপডেট। এবারে বিস্তারিত। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পরই পশু কোরবানি করেছেন মুসল্লিরা। বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দেন। এরপর শুরু হয় বর্জ্য সরানোর ব্যাপক কর্মযজ্ঞ। সারা দেশে উৎসবের আমেজে এবং পশু কুরবানির মধ্য দিয়ে উদযাপিত ঈদ উল আজহা ত্যাগ ও পারস্পরিক সহানুভূতির এক মহৎ বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ শেষ করেই পশু কুরবানি দিতে ব্যস্ত সময় পার করেন নগরবাসী। এটি আমাদের মুসলমানদের জন্য, আমাদের প্রিয় নবীজি এই প্রতি বছর 10ই মুহররম ঈদ উল আজহার দিনে এই কুরবানিটা সকলের জন্য না, যারা আর্থিকভাবে সামর্থ্যবান তারা এই কুরবানিটা করবে আর কি। ওই যে বললাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়া যায় সন্তুষ্ট, পরকালের শান্তি মাগফিরাত কামনার জন্য। এটা 3টা ভাগ হবে, ভাগ হলে আত্মীয় স্বজন, নিজে বা গরিবদেরকে বিলানোর জন্য। এটা মানে গরিবরাও যাতে একটু ভালো খাইতে পারে, একটু খুশি থাকে, এই আর কি। মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু কুরবানিতে অংশ নেন। 2 সিটি মিলে মাঠে নামানো হয়েছে 20,000-এরও বেশি পরিচ্ছন্ন কর্মী। যত ময়লা গাড়ি লইতেছে আর আমরা গাড়িতে উঠে গেছি। স্ট্রিটের যে ময়লাগুলো আসবে, এই ময়লাগুলো আমরা গাড়িতে ভরবো, গাড়িতে বোতল নিয়ে যা ফালাইবো। শনিবার দুপুরে আগারগাঁওয়ে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার একটি বড় চ্যালেঞ্জ। কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ এটা যদি সঠিক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, পচে দুর্গন্ধ বের হয় এবং অনেক ধরনের রোগবালাইয়েরও কারণ হয়ে থাকে। এবারের কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানায় মেয়রবিহীন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারও বর্গ ফুট নয়, পিস হিসেবেই বিক্রি হচ্ছে গরুর চামড়া। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। ফড়িয়া ও বিক্রেতারা বলছেন ন্যায্য দাম পাচ্ছেন তারা। তবে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কেনা কঠিন। পবিত্র ঈদ উল আজহার প্রথম দিনে দেশে পশু কোরবানি করেছেন সামর্থ্যবানরা। এরপর শুরু হয় পশুর চামড়ার সংগ্রহের কাজ। রাজধানীর ভেতরে বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। বেলা 12টা থেকে পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফড়িয়ারা। তবে চামড়া বিক্রি করতে এসে হতাশার কথা জানিয়েছেন বিক্রেতারা। তাদের অভিযোগ, বর্গফুটে না কিনে পিস হিসেবে চামড়া কিনছেন, তবে তা অস্বীকার করছেন ব্যাপারীরা। আমরা 1300 টাকা, 1200 টাকা, বেড়া 700, 800। সামনে একজন কইছে 800 টাকা, এরপর জন কইছে 900 টাকা। দেই নাই, জেনে বেশি আমরা দিব। বড় চামড়া বিক্রি হলো 600, 700, 800, 1350 টাকা। এটা লবণযুক্ত মালের দাম দেওয়া হয়েছে। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে এরা মনে করছে এটাই চামড়ার দাম। পার পিসে 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। 400 টাকা খরচ হলে এটা তো আবার চামড়ার উপরে গিয়ে পড়বে। গেছে বছর আমরা লবণ নিচে যে দাম, এবছর 200 টাকা 300 টাকা বস্তা বেশি। এবার রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 65 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা। আর ঢাকার বাইরের দাম 1150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিলেও মৌসুমী ব্যবসায়ীরা রক্তযুক্ত চামড়ার জন্য সেই দর চাচ্ছে বলে দাবি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের। আমরা যদি 600-700 টাকা ধরি, লবণ, ওয়্যারহাউস, গোডাউন, লোডিং আনলোডিং, ম্যান পাওয়ার সবকিছু মিলে 400 টাকা যদি লোড ধরেন, 600, 400, 1000 হয়।
বা 700 যদি ধরেন অ্যাভারেজে 400-1100 টাকা হবে, তারপরে 1350 হচ্ছে না। এবার খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গ ফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়ার দাম 20 থেকে 22 টাকা নির্ধারণ করেছে সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, পশু কোরবানি শেষে চলছে পশুর চামড়া বেচাকেনা ও সংরক্ষণের কাজ। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কোরবানির চামড়ার দরদাম কেমন, একই সঙ্গে জানাবেন যে চামড়া সংরক্ষণে ব্যবস্থাপনা কেমন দেখছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে এবং এখনও কিন্তু আমরা যদি দেখাই যে ট্রাকে ট্রাকে কিন্তু চামড়া আসছে এবং চামড়া কিন্তু দেখতেই পাচ্ছেন যে চামড়া এখান থেকে এই ট্রাকের থেকে নামিয়ে কিন্তু কাটিং সেটিং করেই সেটা কিন্তু আবার লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে এবং কিছু কিছু চামড়া সেখানে ভুলুয়া করা হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানের চামড়াগুলিতেও লবণ দিয়ে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যে এবারে কিন্তু যেহেতু এখনকার শ্রমিকরাও কিন্তু আসলে ব্যস্ত এবং কাজ করছে এবং যেহেতু চামড়াগুলো দেখতে পাচ্ছেন ঠিক দুপুরের পরে কিন্তু চামড়াগুলি আসতে শুরু করেছে। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি, এবারে তো চামড়া তো প্রচুর চামড়া আসতেছে এবং ঢাকা শহরের আশেপাশের চামড়াগুলি এখন ট্যানারিতে ঢুকছে, কোনো সমস্যা হচ্ছে কিনা? কাঁচা চামড়া, যেহেতু আমি কাঁচা চামড়া আড়ত মালিক সমিতির সভাপতি, সেহেতু আমার কথা হলো যে কাঁচা চামড়া যেহেতু বিভিন্ন জায়গাতে আসতেছে, ঢোকার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এবং আমরা আজকে যে কাঁচা চামড়া আমরা আড়ত মালিক সমিতির পক্ষ থেকে যে চামড়া আমরা পাচ্ছি তা আমরা ন্যায্য মূল্যে দাম দিচ্ছি, ন্যায্য মূল্যে আমরা ক্রয় করতেছি। এবং সাথে সাথে আমরা এইটাও সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা বর্তমানে যে চামড়া কিনতেছি 750 থেকে 850 টাকা পর্যন্ত আমরা চামড়া কিনতেছি, আর আমাদের বেচার বেলা সেই দামটা আমরা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা নাকি এবার চামড়া কিন্তু আসলে সর্বোচ্চ দাম দিচ্ছে এবং সরকারের যে বেঁধে দেওয়া দাম তার থেকেও কিন্তু যেহেতু সেটা আসলে নির্ণয় করা হয় না, তার উপরে চামড়ার দাম তারা ভালো দিচ্ছে এরকম কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত সিন্ডিকেটের যে অভিযোগ সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এই ছিল সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপু। নাজমুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে নামাজ আদায় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ বিদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে মহান রবের দরবারে, এমন প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। একই কাতারে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষ। নেই বংশ গৌরব, নেই মান মর্যাদা, নেই কোনো ভেদাভেদ, বরং সবার উদ্দেশ্যই এক, মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। শনিবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরা। আর নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চান, প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এরপর কোলাকুলির মাধ্যমে একে অপরকে বুকে জড়িয়ে নেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান, জুলুম থেকে নির্যাতন থেকে মুক্তি পাক, আমাদের মতো শান্তি সমৃদ্ধির মতো একটা ঐক্যবদ্ধ পরিবেশে ঈদ করুক, অবশ্যই এটা চাই। এই দেশের মানুষ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে সুশৃঙ্খলভাবে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মুসলিম দেশে তো অন্য দেশে ঝামেলা চলতেছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এইসব ঝামেলাগুলো যাতে নিরসন হয়ে আসে, যুদ্ধ যাতে শেষ হয়ে আসে। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করেন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি। ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি নারীরা। এটা অসম্পূর্ণ থেকে যায় যদি নামাজ আদায় করতে না পারে। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবেই কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। আমরা ঈদের নামাজ পড়ে আমাদের খুব ভালো লাগলো। আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। এর আগে ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে
সকল ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষ যেন মিশে যায় একই পথে। মহান আল্লাহর আনুগত্য ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশু হীনতা, নিষ্ঠুরতা এবং অহংকার দূর হবে, বন্ধ হবে যুদ্ধ, বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি, এমনটাই চাওয়া ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। উৎসবের দিনেও পরিবার ছেড়ে কেউ কেউ ফিরছেন কর্মস্থলে, কেউ বা নতুন পথের সন্ধানে। ঈদের আগের এই রাতেই শত শত প্রবাসী কর্মজীবনের তাগিদে আবারও পাড়ি জমান প্রিয়জনকে ছেড়ে হাজারো মাইল দূরে। এমন কিছু গল্পের সাক্ষী হলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত থাকছে শাহরিয়ার কবিরের রিপোর্টে। স্বপ্ন বাড়ি যায়, কিন্তু কাউকে কাউকে সেই স্বপ্ন পূরণ করতে ছাড়তে হয় পরিবার, পরিজন, এমনকি দেশ। ঈদ উৎসবের রং যখন ছড়িয়েছে শহর থেকে গ্রাম, ঠিক তখনই ভিন্ন চিত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নেই আনন্দের রং, নেই চেহারায় হাসি, শুধু চোখের কোণায় লুকানো জল আর বুকে চাপা অভিমান। প্রবাসীরা ফিরছেন না, বরং ঈদের আগের রাতেই দেশ ছাড়ছেন। উৎসবের আগে প্রিয়জন ছেড়ে কেউ কেউ ফিরে যাচ্ছে কর্মস্থলে, কেউ বা নতুন পথের খোঁজে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, মালয়েশিয়া কিংবা অন্য কোনো দূরদেশে। আগামী হালকা ঈদ আমাদের কাছে একটু কষ্ট লাগতেছে। নিজের মা বাবার লগেও ঈদ করতাম পারলাম না, যে জায়গায় যেয়ে রাহদেশও ঈদ করতাম পারলাম না। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা চেষ্টা করেন ঈদের সময়টা দেশে থাকতে। তবে সীমিত ছুটি, কোম্পানির কঠিন শর্ত মেনে নিয়ে আবারও ফিরতে হয় জীবিকার টানে। বছরে একটা মাত্র ঈদ, তাও ঈদের রাত্রে আমরা চলে যাচ্ছি, ঈদের নামাজটাও পড়তে পারলাম না। দেশের জন্য, পরিবারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে হয়। নারী ছেঁড়া ধনকে শেষ বিদায় জানানোর কষ্ট বুকে চাপা দেন মা, কিন্তু মন যে মানে না, কান্না হয়ে ঝরে আবেগের ঢেউ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। ভালো থাকতে চাইলে যেতে হবে। মার সন্তান মার কোলে আবার ফিরে যেতে আসতে। ঈদের এই আনন্দঘন সময়ে চারিদিকে যখন উৎসবের আমেজ, তখন একজন প্রবাসীর সঙ্গী কেবল নিঃশব্দ চাপা কান্না আর একাকিত্ব। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এ কথাটি সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। প্রবাসীদের ঈদ আছে, তবে নেই কোনো আনন্দ। প্রবাসীদের জীবনে ঈদ মানে বুকে শত কষ্ট চেপে রেখে হ্যাঁ আমি ভালো আছি বলা। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক। শনিবার সকালে ঈদুল আজহা উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি আর আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরে পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং ভোটের মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার মৌলভীবাজারের তুলাপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে এসব কথা বলেন তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা ইতিবাচকভাবে দেখছে এনসিপি। কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের এ কথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে তার আগে জুলাই সনদ চায় দলটি। আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা
সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বলেন, নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। শনিবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন ইশরাক হোসেন। আগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি। এখন আমরা যে কথাগুলো বলতে চাই, অপ্রিয় কথা যেগুলো হয়তো জনগণ এখনো দেখছে না, কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা সেই একটা চেষ্টা রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বগুড়ায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ঈদের দিন বিকালে শহীদ ইউসুফ, শহীদ ফোরকান, শহীদ কমরুদ্দিন ও শহীদ মাহফুজার রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, বিএনপির মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, শ্রমিক নেতা শামসুজ্জামান শামসু সহ আরও অনেকে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা গুম হয়েছে, সেসব পরিবারে বিএনপি সহ আমরা বিএনপি পরিবার এবং অন্যান্য সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সবাই সারা বাংলাদেশেই কম বেশি খোঁজ নিচ্ছেন এবং এসব পরিবারের পাশে আনন্দ ভাগাভাগি করার জন্য বাসা বাড়িতে যাচ্ছেন। এবারে ঈদ বিনোদনের খবর। দর্শক, ঈদ বিনোদনের একটি বড় মাধ্যম সিনেমা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সারা দেশে সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় প্রথম দিন থেকেই। ঈদের 6টি সিনেমা চলছে সারা দেশের 1.5 শতাধিক প্রেক্ষাগৃহে। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। মুক্তি পাওয়া 6 সিনেমাই এবার শুরু থেকে আলোচনায়। এর মধ্যে গান সিনেমা নিয়ে সবচেয়ে আলোচনায় থাকা শাকিব খানের তাণ্ডব চলছে দেশের 133টি প্রেক্ষাগৃহে। নতুন একটা ভার্সন ছিল, নতুন একটা চেষ্টা ছিল, ভালো হয়েছে। এখন যখন আমি রিচুয়াল বাগানে ভাইব করছি, এখন ভালো লাগছে। আগে থেকে যেহেতু টিকিট কাটা ছিল, ওইভাবে একটা প্ল্যান করা ছিল আমাদের যে আমরা সব শেষ করে ওইভাবে চলে আসছি। শাকিব খান বেস্ট এন্ড জয়া হাসান অভিনয় খুব ভালো ছিল। সাবিলা নূরের এটা ফার্স্ট সিনেমা, সো ওই হিসাবে শি ডান ফ্যান্টাস্টিক। সবকিছু ম্যানেজ করে আসলাম, 4:30টার শোতে আসলাম দেখতে। বাংলাদেশের সিনেমা যেভাবে বিশ্ব দরবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমি আশা করি যাতে আরো বিশ্ব দরবারে বাংলাদেশ সিনেমাটা এগিয়ে যাক। সবগুলো সিনেমাই চলছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে। সিনেমার কলাকৌশলীরাও দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে ছুটে এসেছেন প্রথম শোতেই। কাজল রেখা অন্যরকম একটা গল্প, আর ওখান থেকে বেরিয়ে এসে আমরা নীল চক্রে এবছর যেটা রিলিজ হয়েছে আজকে, সেখানে আমাকে রাইমার চরিত্র দেখতে পারবে। অনেক দর্শক এটা দেখে বলেছে যে নেক্সট এরকম আরো সিনেমা দেখবে কিনা। এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। হল ভেঙে উপচে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। তো এটা তো অনেক ভালো ব্যাপার। এমন একটা সিনেমা রায়হান রাফি বানিয়েছে, আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের উঠতে হবে। তাণ্ডবের 18টি শো চলছে স্টার সিনেপ্লেক্সে। আগামীকাল থেকে শো সংখ্যা আরো বাড়বে বলে জানায় প্রযোজনা সংস্থা। ভালো মানের সিনেমার মুক্তির ধারাবাহিকতা থাকলে ভিনদেশি সিনেমা আমদানির প্রয়োজন নেই বলে মনে করছেন সবাই। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পিছে হয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে খেলার সংবাদ। জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন হামজা ফাহমিদুলরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আক্ষেপ ফুটবলাররা মেটাতে চান সিঙ্গাপুরকে হারিয়ে। হামজার কাছে ভক্তের আবদার এমপি হওয়ার জন্য উত্তরে বলেছেন ফুটবল ফার্স্ট। জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে প্রথম ঈদ হামজা ফাহমিদুলদের। লাল সবুজের সব প্রতিনিধিকেই দেখা গেল সাদা পাঞ্জাবিতে। টিম হোটেলের কাছের ঈদগাতে ঈদের নামাজ আদায় করেছেন সবাই। নামাজের পর ভক্তদের ছবি আর অটোগ্রাফের আবদারও মিটিয়েছেন হামজা। চৌধুরী সাহেবের প্রতি একজনের আবদার হবিগঞ্জের এমপি হওয়ার জন্য। হামজার উত্তর, সবার আগে ফুটবল। ক্রেজটা যে তৈরি হয়েছে ফুটবলের, সে বলল আমি শুধু এখানে না, আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ওর যে এখানে খেলাধুলা করে, ওর যে ক্লাব, ওর যে কলিগ, সবাই তাকে খুব বাংলাদেশের ব্যাপারে জানছে এবং এ করছে। আমাদের সাথে একজন ছিল পুলিশ প্রশাসন, তারা বলছে ভাই আপনারা উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, কিন্তু হামজা বলছে ফার্স্ট উইন, উই নিড টু উইন। তো এটাই হলো হামজারও বা ভাষ্য যে সে উইন চায়।
জাতীয় দলের ক্যাম্পে থাকার জন্য এবছর ঈদুল আজহায় কাজেম জামালদের কোরবানি দিতে হয়েছে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ। সেটা অনেকের জন্যই কিছুটা কষ্টকর। এবার এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েই সেই ঈদের আনন্দটা পরিবার এবং দেশবাসীর সাথে ভাগাভাগি করতে চান ইসা ফয়সালরা। একটু খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সবকিছু। এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে। প্রতিপক্ষ সিঙ্গাপুরও প্রস্তুত হচ্ছে। অন্যদিকে জাতীয় স্টেডিয়ামে ক্যাবরেরা গেম প্ল্যান সাজাচ্ছেন ক্লোজ ডোর অনুশীলনে। 10 জুন যে ঐতিহাসিক স্টেডিয়ামে বাংলাদেশের লড়াই। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় পুরুষ দলের মতো ক্যাম্পেই ঈদ পালন করছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। হামজা জামালদের মতো নারী ফুটবল দলও এশিয়ান কাপ মিশনে রয়েছে। জুনের 3য় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে 2 ম্যাচ খেলেছেন আফিদারা। বাংলাদেশ জাতীয় নারী দল জর্ডান থেকে 3 ধাপে গতকাল রাতে ফিরেছে। আগামী 25 দিন থেকে আবার অনুশীলন শুরু। অনেকে 2 দিনের জন্য বাড়িতে গেলেও আবার অনেকে যাওয়া আসার ঝক্কি বিবেচনায় ক্যাম্পে আছেন। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের ঈদ উপহার দিয়েছে বাফুফে। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।